যেহেতু এইটা বিস্তীর্ণ অঞ্চল, কোনো গাড়ি ঘোড়া নেই, বাইক শিখতে আসে, স্কুটি শিখতে আসে, চালিয়ে দিয়ে কে মরলো কে বাঁচলো দেখার দরকার নেই। কুকুর তো কি হয়েছে, তো কুকুর তো তো রাস্তায় আছে, ও তো মরবে, এইরকম একটা ব্যাপার। তো ওর গা ভর্তি পোকা, একটা ঘেন্না ব্যাপার। ডাইনোসরকে আমার মেয়ে রেস্কিউ করে নিয়ে গিয়েছিল। আমি লাল রঙেরই একটা কুকুর, কেউ কোমর ভেঙে দিয়েছে ওর, ও অচৈতন্য অবস্থায় পড়ে আছে, কোনো সার নেই। ও হঠাৎ করে লক্ষ্য করে যে রাস্তায় এরকম নর্দমার মধ্যে একটা ছোট্ট কুকুরের বাচ্চা পড়ে গিয়ে কুই কুই করে কাঁদছে এবং তাকে কেউ হেল্প করছে না। সময় এটা শুরু হয়েছিল 2017 সাল থেকে। কিন্তু ওদের যেহেতু ভোটাধিকার নেই, ওদের যেহেতু ভাষা নেই, ওদের জন্য কিন্তু কেউ ভাবে না। আমি দেখলাম কষ্ট পাচ্ছে, এই অবস্থায় পড়ে রয়েছে। আমার বাচ্চা যদি হতো তো, মানে হয়তো আমি ক্লান্ত ঘুমে ঢুলছি, কিন্তু তাও বাচ্চাটাকে আমি তুলে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছি যে বাবু তুই আগে জীবনটা ফিরে পা। এখানে রাত হলেই একটু অন্ধকার নামলেই শিয়াল বেরোয়, পাতা নাহি কিস রূপ মে হামকো নারায়ণ মিল জায়গা। এটাই মনে রেখে আশ্রয় দিতে হবে। নমস্কার, ইতিকথার আসর চ্যানেলে আজকের নতুন একটা এপিসোড। এই এপিসোড দেখানো হচ্ছে একটি বিশেষ কারণে। আমরা দেখেছি পথ কুকুরদের ওপর যেভাবে হামলা চলছে, কখনো তাদেরকে মারধর করা হয়, কখনো কেউ আবার তাদেরকে আশ্রয় দেয়। আমি এমনই একজন মানুষের কাছে আজকে আমরা চলে এসেছি, যারা প্রত্যেক দিন কিছু না কিছুভাবে পথ কুকুরদের সেবা করছেন এবং তাদের দুর্ঘটনা থেকে কিভাবে বাঁচাচ্ছেন, অ্যাডপশান কীভাবে করছেন, আমরা টোটালটাই জানবো। আজকে আমাদের সাথে আছে জয়াদি। নমস্কার। নমস্কার। পথ কুকুরদের নিয়ে কাজ করা কবে থেকে? এটা শুরু হয়েছিল 2017 সাল থেকে, যখন আমার মেয়ে রাস্তা থেকেই ওর হঠাৎ করে পড়তে গিয়ে দেখতে পায়, মানে পড়তে যাওয়ার পথেই ও হঠাৎ করে লক্ষ্য করে যে রাস্তায় এরকম নর্দমার মধ্যে একটা ছোট্ট কুকুরের বাচ্চা পড়ে গিয়ে কুই কুই করে কাঁদছে এবং তাকে কেউ হেল্প করছে না। সময়টা ছিল ডিসেম্বর কি নভেম্বর মাস। তো সেই সময়টাতে যথারীতি মোটামুটি ঠান্ডা, একটা হেমন্তের ওয়েদার রয়েছে। একটা বাচ্চা পড়ে গেছে, নর্মালি কি মানুষ তো, আমরা তো মান আর হুঁশ আছে বলে মানুষ, তা আমরা কি মানে যেরকম ভাবেই হোক সর্বশ্রেষ্ঠ জীব। আমরা সর্বশ্রেষ্ঠ জীব কিন্তু ওই অবলা প্রাণটাকে সেবা করতে যায়নি বা তাকে উদ্ধার করতে যায়নি। আমার মেয়ে সেদিনকে ওকে ওই নর্দমা থেকে তুলে বাড়িতে নিয়ে এসেছিল। আচ্ছা, সেটা ফার্স্ট আমি খুব রাগারাগি করেছিলাম যে আমি পারবো না, আমার অফিস আছে, আমার হাজব্যান্ডের অফিস আছে, কে সময় দেবে, প্লাস ওর গা ভর্তি পোকা, একটা ঘেন্না ব্যাপার, এইরকম দিয়ে স্টার্টিংটা হয়েছিল। কিন্তু আস্তে আস্তে ওর চোখের দিকে যখন তাকাই, ওই যে মায়া, ওই যে মুখ চেটে আদর করা, সেই যে ভালোবাসার শুরু ওর থেকে। তারপরে আমি আস্তে আস্তে দেখছি আরে ওর মতো তো রাস্তায় প্রচুর বাচ্চা আছে যাদেরকে কেউ হেল্প করে না। ওরা তো বলতে পারে না, কারণ ওদেরও মাথা যন্ত্রণা হয়, ওদেরও পেটে ব্যথা হয়, ওদেরও খিদে পায়। মানুষের জন্য সব রকম সিস্টেম আছে। আমরা দেখেছি লকডাউন পিরিয়ডে মানুষের কিন্তু খাবারের অভাব হয়নি। একটা মানুষ যদি অবহেলায় পড়ে থাকে, বিনা চিকিৎসায় পড়ে থাকে, বিনা খাদ্যে পড়ে থাকে, প্রচুর এনজিও থাকে, প্রচুর মানুষজন এগিয়ে আসে তাদের সাহায্য করতে। কিন্তু ওদের যেহেতু ভোটাধিকার নেই, ওদের যেহেতু ভাষা নেই, ওদের জন্য কিন্তু কেউ ভাবে না এবং ওদের জন্য কোনো শক্তপোক্ত আইনও নেই। কিছুদিন আগে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি একটা সিনেমা বানিয়েছিল এই পথ কুকুরদের নিয়ে, যারা মারধর করছে সেটা রিভেঞ্জ আকারে। আমি এখন আমার যেটা দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে তুমি যখন কাজ করো কিভাবে, কি ভেবে কাজটা করেছিলে? যে শুধুমাত্র এদেরকে বাঁচানোর জন্যই, নাকি শুধুমাত্র খাওয়াবে? আমি তো দেখেছি ভিডিওতে, অনেক ভিডিওতে বিভিন্ন কুকুরদের যখন ইনজিওর হয়ে যাচ্ছে তুমি হাসপাতাল নিয়ে যাচ্ছ, সেই অভিজ্ঞতাটা একটু বলো। কিছু ভেবে ভালোবাসতে আসিনি। ভালোবাসাটা ভালোবাসা। তুমি যদি কাউকে ভালোবাসো তা সবটা জুড়ে ভালোবাসবে, তেমনি সবটা জুড়ে ভালোবাসা। খাওয়াবো যেটুকু আমার সামর্থ্যের মধ্যে, যেটুকু আমার পরিধির মধ্যে, সেটুকু নিয়ে আমি কখনো কোনো কিছু ভেবে করি না। আমি দেখলাম কষ্ট পাচ্ছে, এই অবস্থায় পড়ে রয়েছে, আমার বাচ্চা যদি হতো তো, আমি ওই স্নেহটা দিয়ে ওদের জন্য করি যতটুকু পারি। সেটা রাত্রে 11টা হোক 12টা হোক, যখনই দেখি যেরকম যেই পরিস্থিতিতে থাকি না কেন, আমি মানে হয়তো আমি ক্লান্ত ঘুমে ঢুলছি, কিন্তু তাও বাচ্চাটাকে আমি তুলে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছি যে বাবু তুই আগে জীবনটা ফিরে পা। এটার জন্য কোনো আর্থিক সাহায্য এখনো পর্যন্ত পাইনি। হ্যাঁ, কিছু মানুষ আছেন
যারা ভালোবাসেন ওদেরকে, যেমন কারোর বাচ্চার জন্মদিন, কারোর মায়ের মৃত্যুবার্ষিকী, বা কারোর ভালোবেসে কিছু হয়তো দিয়েছেন, 1000 টাকা 500 টাকা, এইটুকুই, এর বেশি আর কোনো কিছু হেল্প পাইনি আমি। এখনো পর্যন্ত কতজন কুকুরকে তুমি রেস্কিউ করেছো এবং সেটা কি কি অবস্থা দিয়ে তারা ছিল? এখনো পর্যন্ত 20 থেকে 25 জনকে আমি রেস্কিউ করেছি। তার মধ্যে 2টো আমার বাড়িতে আছে। একটা তো প্রথমটা বললাম, ডাইনোসর, খুব ফেমাস। ডাইনোসরকে আমার মেয়ে রেস্কিউ করে নিয়ে গিয়েছিল। গত বছর তুমি এখানে এসে দেখতে পাচ্ছ সামনে একটা ফ্যাক্টরি রয়েছে, টিটাগড় ওয়াগনস, ওখান থেকে অনেক বড় বড় লরি বেরোয়। তো ওরা যখন লরিগুলো চালায় ওরা সামনেটা দেখে না, এবং অনেক মানুষ আছে, যেহেতু এইটা বিস্তীর্ণ অঞ্চল, কোনো গাড়ি ঘোড়া নেই, বাইক শিখতে আসে, স্কুটি শিখতে আসে, চালিয়ে দিয়ে কে মরলো কে বাঁচলো দেখার দরকার নেই। কুকুর তো কি হয়েছে, কুকুর তো তো রাস্তায় আছে, ও তো মরবে, এইরকম একটা ব্যাপার। তো গত বছর জানুয়ারি মাসে সকালবেলা আমার হাজব্যান্ড ও এসে দেখতে পায় একটা এরকমই লাল রঙেরই একটা কুকুর, কেউ কোমর ভেঙে দিয়েছে ওর, ও অচৈতন্য অবস্থায় পড়ে আছে, কোনো সার নেই। তখন আমরা তাকে তুলে নিয়ে যাই, চিকিৎসা করাই, এক্সরে হয়, দেখা যায় কোমরের হাড় 3 টুকরো হয়েছে, প্লাস্টার হয়, এবং ডক্টর সুব্রত সাংকির নাম নেবই, উনিই ছিলেন বলে ওকে বাঁচিয়েছেন। এখন সে ছুটে বেড়াচ্ছে, এই করে দ্বিতীয় রেস্কিউ হলো। আরও ভেতরে গেলে দেখা যাবে জঙ্গল বিস্তীর্ণ এলাকা, এবং এখানে রাত হলেই একটু অন্ধকার নামলেই শিয়াল বেরোয়। তো এদের বাচ্চাদেরকে শিয়ালে নিয়ে চলে যায়। নর্মালি খাবার নেই তো, আগে তো একটা ফ্যাক্টরি ছিল, বেশ কিছু খাবার পেত ওরা, ফেলে দেওয়া খাবার, কিন্তু সেটা তো ওরা পাচ্ছে না এখন। ফলে কি ওই বাস্তুতন্ত্রের যেটা হয় যে সাপ ব্যাঙকে খাচ্ছে, ব্যাঙ আবার মশাকে খাচ্ছে, এরকম ব্যাপার। তো শিয়াল এসে ওদের বাচ্চাকে নিয়ে যায়। এরকম কিছুদিন আগে একটা বাচ্চাকে পেয়েছি যার পেটের নিচের একদম তলপেটের খানিকটা অংশ খেয়ে নিয়েছে শিয়ালে, তাকে আবার রেস্কিউ করে আমি হসপিটালাইজড করেছি। এরকমভাবে নতুন সদ্য জন্মানো বাচ্চা আমি পোস্ট দিই ফেসবুকে যে আপনারা আসুন, অ্যাডপ্ট করুন। এমনও হয়েছে এখানে দেশি কুকুর শিয়ালের সঙ্গে ক্রস ব্রিড হয়েছে, সেই বাচ্চাগুলো অদ্ভুতভাবে পাহাড়ি কুকুরদের মতো হয়েছে, লোমশ, প্রচুর লোম, স্পেনিয়েল কুকুরদের মতো, এবং তারা খুব ফাস্ট অ্যাডপশনও হয়েছে, কারণ দেখতে সুন্দর, মানুষ তো সুন্দর জিনিসটা পছন্দ করে। এবার আসি, যারা অ্যাডপশন করতে চাইছে এইসব পথ কুকুরদের, তাদের লিগ্যাল প্রসিডিওর কি আছে? লিগ্যাল প্রসিডিওর বলতে এটা তো মহৎ কাজ, এর জন্য লিগ্যাল প্রসিডিওর কিছু লাগে না। আপনি ভালোবেসে তাকে তখনই নিন যখন তার পুরোটা আপনি পালন করতে পারবেন, এটুকুই বলবো। আপনি নিলেন, তার কিউটনেসটা চলে গেল, একটু বড় হলো, এবার একটু বড় হয়ে সে জামা কাপড় ছিঁড়ছে, জুতো ছিঁড়ছে, সোফা আঁচড়াচ্ছে, তখন আপনি রাস্তায় ছেড়ে দেবেন, তাহলে অ্যাডপ্ট করবেন না। আপনি যখন পুরো দায়িত্ব নিতে পারবেন তখনই অ্যাডপ্ট করুন, এর কোনো লিগ্যাল প্রসিডিওর নেই। হ্যাঁ, আপনি হয়তো আমাকে বললেন, যে আমাকে জানালেন বা আমি জানতে পারলাম আপনি আমার এলাকা থেকে কুকুর নিচ্ছেন, আমি আপনাকে একটা অ্যাডপশন পেপারে সাইন করাবো, আপনার আধার কার্ডের জেরক্স কপি রাখবো, এটা হচ্ছে লিগ্যাল প্রসিডিওর। তো আপনি ভালোবেসে যে কোনো আপনার পাড়ার থেকে আপনি কুকুর তুলবেন, সেটা থেকে কোনো লিগ্যাল প্রসিডিওর কিছু না। অনেক ক্ষেত্রে হয় কি, এখন যেমন পাখি বা কোনো কিছু পোষার ক্ষেত্রে একটা আইনি একটা ব্যাপার চলে এসছে, যে ক্ষেত্রে লাইসেন্স রাখাটা খুব প্রয়োজন। অনেক দামি দামি বড় কুকুরদের ক্ষেত্রে লাইসেন্স রাখতে হয়। তো সেক্ষেত্রে কি নতুন কোনো এইখানে? দেশি কুকুরদের জন্য সেটা নয়। আচ্ছা আচ্ছা, সেটা বড় বড় ব্রিড, যেমন ওই রটউইলার, পিটবুল, এসবের ক্ষেত্রে আইনটা। এবার বলি, যখন কুকুরদের খাওয়ানো হচ্ছে বা এরকম কোনো সমাজসেবামূলক কাজ তুমি করছো, সেক্ষেত্রে তোমার বাধা বিপত্তি কি কি এসছে একটু বলো। করোনা পিরিয়ডে যখন আমি খাওয়াতে গেছি ডানকুনির ওই চাকুন্দি এলাকায়, কুকুরের খাবার আমাকে খেয়ে দেখাতে হয়েছে। ওদের কিছু অশিক্ষিত মানুষ থাকেন, তাদের বক্তব্য খাবারের মধ্যে করোনার বীজ ছড়িয়ে দিয়েছি। এমনও হয়েছে আমার বাড়ির সামনে খাওয়াবে না, অথচ সেটা রাস্তা, আমি কিন্তু তার প্রিমিসেসের মধ্যে কোথাও খাওয়াচ্ছি না, রাস্তায় ওনার বাড়ি সংলগ্ন, যেহেতু কাছাকাছি, ওই এলাকায় খাওয়ানো যাবে না। সেখানেও তীব্র বাধার সম্মুখীন হতে হয়েছে, এবং আইনি পথে তার সমাধান করে আমি সেখানেই খাইয়েছি। এমনও হয়েছে খাওয়াতে দেব না, কেন না কুকুর পটি করবে। তোমরা কি পটি করো না? ওদেরও তো জীবন, যেরকম খাচ্ছে সেরকম তো ওদের বায়বীয় পদ্ধতিতে পটি তো করবেই। আর কতটুকু করে, ওরা তো 5 মিটার জায়গা জুড়ে করে না, করলে হয়তো 5 সেন্টিমিটার জায়গা জুড়ে করে। বেরিয়ে আসুন, সাইড কাটিয়েও তো চলে আসা যায়। যারা এই ধরনের কাজ করে তাদের তো শাস্তিযোগ্য, কিন্তু বর্তমানে এটা নিয়ে যে কোনো আইন নেই
বা উল্টে এরকমও হয়েছে, কিছুদিন আগে একটা লেখায় আমি দেখছিলাম, যারা কুকুরদেরকে খাওয়াবে এবং সেই কুকুর যদি কোনো ব্যক্তিদের কামড়ায়, যারা খাওয়াচ্ছে তাদের ওপর কেস হবে। এটা কেরালায় হয়েছিল, কেরালা হাইকোর্ট বোধহয় এই রায়টা দিয়েছিল, তার এগেইনস্টে সুপ্রিম কোর্টে কেস করা হয়েছিল, তো সেটা পজিশন কি আছে? ডিসমিস করে দেওয়া হয়েছে। আচ্ছা, কোনো দায়বদ্ধতা নেই, আমরা এটা খাওয়াচ্ছি। সংবিধানের 51A ধারায় পরিষ্কারভাবে লেখা আছে, পথপশুদের সেবা করা আমার সাংবিধানিক অধিকার। তাদের খাওয়ানো, তাদের চিকিৎসা করা, তাদের সেবা করা, এটা আমার সাংবিধানিক অধিকার। আমি তো ভারতবাসী একজন, তাহলে আমার সাংবিধানিক অধিকার আমি পালন করবই। এবার অনেকে কুকুর অ্যাডাপশন করার ক্ষেত্রে ভাবে যে কোথায় ভ্যাকসিন নেব বা এরকম একটা চিন্তাধারা আসে। তুমি বালি, বেলুর, উত্তরপাড়া এইটুকুর মধ্যে যদি বলে দাও যে তাদের ভ্যাকসিনেশন বা এই ধরনের মেডিসিন কোথায় পাওয়া যাবে? মেডিসিন তো বলতে গেলে যে কোনো, আজকাল প্রচুর পেট সেন্টার হয়েছে যেখানে ওদের ওষুধপত্র পাওয়া যায়। আর বালিতে একটা পশু হাসপাতাল ছিল, সেটা এখন চলছে কিনা জানি না। একটা আমাদের উত্তরপাড়া না, ওটা ওই হাওড়া ডিস্ট্রিক্টেই পড়ছে, তো পাঞ্জাবি মাঠ, একটা রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটা পশু হাসপাতাল আছে, সরকারি হাসপাতাল ঠিক না, ওটা একটা ডিসপেন্সারি মতো। ওখানে গিয়ে ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারেন, অথবা বহু প্রাইভেট ডাক্তার আজকাল বসছেন, পেট সেন্টারগুলো যেখানে কুকুরদের ওষুধপত্র পাওয়া যাচ্ছে সেখানে গিয়ে ভ্যাকসিন দিতে পারেন, অথবা বেলগাছিয়া ভেটেরিনারি হসপিটাল যদি নিয়ে যেতে পারেন, সেখানেও ভ্যাকসিনের ব্যবস্থা আছে। শ্রীরামপুর পোস্ট অফিসের পাশে একটা সরকারি ডিসপেন্সারি হয়েছে, সেখানে ভ্যাকসিন দেওয়াতে পারেন। বালিতে তো বললাম, বালি জগাছাড় ওই দিকটাতে করে, এখন চালু আছে কিনা জানি না, তো ওখানে ব্যবস্থা রয়েছে। হাওড়ায় কোথায় আছে আমার জানা নেই। আর সব থেকে যেটা বেস্ট আমি দেখলাম, যদি বড় সড়ো কিছু হয় সেক্ষেত্রে স্টেট অ্যানিম্যাল হসপিটাল, সল্টলেক। আচ্ছা, দুর্দান্ত ভালো ব্যবস্থা। পথ কুকুরদের যখন কেউ নিয়ে আসছে, তাদের কি ভ্যাকসিনেশন করাটা খুব প্রয়োজন? অবশ্যই, ভীষণ প্রয়োজন। কারণ আমরা একটাই রোগ জানি, সেটা হলো জলাতঙ্ক, যেটা ওদের থেকে আমাদের সংক্রমণ হতে পারে। কারণ মানুষের সংক্রমণ হতে পারেই বলেই এটা নিয়ে মানুষ বেশি ভাবে, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর রোগ রয়েছে, সেটা হলো ডিস্টেম্পার এবং পার্ভো। জলাতঙ্ক অবশ্যই ভয়ঙ্কর, কিন্তু জলাতঙ্ক যেভাবে যতটা না সংক্রামক, তার থেকে বেশি সংক্রামক ডিস্টেম্পার এবং পার্ভো, যেটা কোনো রকমভাবে মানুষের হয় না, কুকুরদের থেকে কুকুরের, কুকুরদের থেকে বিড়ালের, কুকুরদের থেকে শিয়ালের হয়। তো এটা এমনই একটা রোগ, তার কিন্তু কোনো চিকিৎসা নেই। আচ্ছা, কলেরা টাইপের হয়ে, আর ডিস্টেম্পার হলো তো নার্ভের সংক্রমণ হয়, সেটা হয়ে কুকুর কিন্তু খুব ফাস্ট মারা যায়, এবং এতটাই সংক্রামক যে সংক্রামিত কুকুরটার বমি বা পটির গন্ধ যদি দ্বিতীয় কোনো কুকুর, সুস্থ কুকুর শুকে নেয়, এবং ধরুন আমি ওই পজিটিভ ডিস্টেম্পার পার্ভো পজিটিভ কোনো কুকুরকে আমি ট্রিটমেন্ট করে এসেছি বা তাকে সেবা করে এসেছি, আমি বাড়িতে ঢোকার আগে যদি আমার জামা কাপড় চেঞ্জ না করে আমার বাচ্চার মানে ঘরে যে পেট রয়েছে তাদেরকে ছুঁই, সেখান থেকেও কিন্তু সংক্রমণের একটা ঝুঁকি থেকে যায়। এবং এটা হলে কিন্তু কোনো মানে ওই যে ভ্যাকসিনেশনটা, ওটা কি বছরে হয় না? প্রত্যেক বছর করাতে হয়। ডিস্টেম্পার পার্ভো, করোনা ভাইরাস, করোনা ক্যানাইন, আর ওই ডিএইচ কি বলে ওটাকে, এআরভি, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনেশন, এগুলো বাধ্যতামূলক প্রত্যেক বছর। আমি শেষ প্রশ্নের দিকে আসছি। আর কিছুদিন পর তীব্র গরম পড়বে, খাল বিল সাথে সাথে ড্রেনের জলও শুকিয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের সভ্য জাতি মানুষ হিসেবে আমরা কি কি করতে পারি, যেটা পাখি থেকে শুরু করে, পথকুকুর থেকে শুরু করে আরও বিভিন্ন যারা মানুষ ছাড়া বাকি যে জীবজন্তুগুলো আছে, তাদের জন্য আমরা কি করতে পারি? বাড়ির সামনে জল রাখা, প্রত্যেক দিন বাটিটা পরিষ্কার করে জল, ফ্রেশ জল রাখতে হবে। গাছ লাগাও, যেটা সবার জন্য প্রয়োজন, সেটা পাখি হোক বা মানুষ বা কুকুর, গাছের ছায়ায় সবাই একটু শান্তির আশ্রয় পায়। এবং যদি আপনার বাড়ির শেডের তলায় একটু ছায়াতে কুকুর বসে, তাড়িয়ে দেবেন না, এটাই বলবো। এটা যেমন গরমকালের ক্ষেত্রে হলো, ঠিক তেমনি বর্ষাকালেও আমি খুব চিন্তিত থাকি। কেন প্রচণ্ড পরিমাণে এখন যেভাবে দুর্যোগ বেড়েছে, ঝড় থেকে শুরু করে, সেটা স্বাভাবিক কোনো ঝড় নয়, অস্বাভাবিক ঝড়। সেক্ষেত্রে আমরা কি কি করতে পারি? সেক্ষেত্রে পাড়ার বাচ্চাগুলোকে আমরা ক্লাবে আশ্রয় দিতে পারি, আমার বাড়ির বারান্দায় আশ্রয় দিতে পারি, যেটা আমরা করেছিলাম যখন আমফান হয়েছিল, কলকাতা লণ্ডভণ্ড হয়েছিল, সেই ঝড়ের মধ্যেও আমি বেরিয়েছিলাম, গাছে চাপা পড়ে যাওয়া বেশ কিছু বাচ্চাকে রেস্কিউ করে এনেছিলাম ওই ঝড়ের মধ্যে, নিজের প্রাণ বিপন্ন করে। কারণ আমি জানি যে ওদের জন্য কেউ ভাববে না, কেউ করবে না। তো এটুকুই বলা, একটু আশ্রয় দিন না। কি হয়েছে, কথায় বলে তো যে ভগবান যে কখন কী রূপ ধরে আসে কেউ বলতে পারে না, হয়তো ঈশ্বর আপনার পরীক্ষা নিচ্ছে। আর কুকুরকে তো আমরা স্বয়ং ভৈরব মানি, যে ভগবান শিবেরই অবতার। কে বলতে পারে যে ভগবান ভৈরব হয়তো আপনার বাইরে আশ্রয় নিতে এসেছে আপনার বাড়ির দুয়ারে?
তাড়িয়ে দেবেন কেন? ওই একটা গান আছে না, পাতা নাহি কিস রূপ মে হামকো নারায়ণ মিল জায়গা, এটাই মনে রেখে আশ্রয় দিতে হবে। জীব সেবাই তো শিব সেবা। তুমি একজন গৃহবধূ, একজন কন্যার মা, এর সাথে আরো দুজনকে সামলাতে হচ্ছে, তারপর আবার অফিস, এত কিছু ব্যালেন্স হয় কি করে? এটা খুব জানার আমার খুব ইচ্ছা যে এত কিছু ব্যালেন্সটা হয় বার করতে হয় সময়। কারণ এই সব কিছু মিলিয়ে কিন্তু রাত্রি 11টাতেও আমি এখান থেকে বাচ্চা ডোমজুড় আস্থায় নিয়ে গিয়েছি। ওটা ভেতর থেকে যদি না ভালোবাসো তাহলে আসবে না। আমি এত কিছু ব্যালেন্স করে যদি রাত্রিবেলা এসে দেখি আমার মেয়ের 102 জ্বর, আমি কি হাসপাতালে নিয়ে যাব না? আমি কি ডাক্তারের কাছে নিয়ে যাব না? ভালোবাসাটা সেরকম পর্যায়ে রাখতে হবে যে সবকিছু করে ওদের জন্য ভালোবেসে করা। এটা ভালো যদি বাসো তাহলে যে কোনো রকম ভাবে তুমি সময় বার করতে পারবে। সেটা দেখলো মানুষের ক্ষেত্রে। এবার একটা ক্রিটিক্যাল প্রশ্ন, সেটা হচ্ছে কখনো মনে হয়নি যে এটা খুব বিরক্ত লাগছে, আর নয় এবার ছেড়ে দিই? এটা তখনই মনে হয়েছে যখন আমি হ্যারাস হয়েছি, মানুষরা যখন আমাকে হ্যারাস করেছে, কুকুরই তো খাওয়া, কি আর এমন করো। বা এমনও হয়েছে আমার অফিসের একজন সিনিয়র এটাও বলেছেন, তুই তো সেভিংস করতে পারবি না, ইন ফিউচার যখন তোর বয়স হয়ে যাবে, যখন তুই ইনকাম করার মতো পজিশনে থাকবি না, তখন তোর এই কুকুরগুলোকে দেখেই রাগ হবে, কারণ তুই তো সেভিংস সব ওদের পেছনে খরচা করে ফেলেছিস। আমি একটাই উত্তর দিয়েছিলাম, আমি যখন চিতায় যাব, চুল্লিতে উঠবো, আমার সঙ্গে কেউ যাবে না। ওই টাকা পয়সা সোনা করি কেউ যাবে না, আমার মেয়েও যাবে না, যাবে আমার কর্ম। এবং সবকিছু আমি একটা মানুষের জন্যই ফুলফিল করে উঠতে পারি, দ্যাটস মাই হাজবেন্ড। হিমাদ্রি শেখর ঘোষ ক্যামেরার পেছনে দাঁড়িয়ে রয়েছে, একটু এদিকে আসো। তো ও আছে বলে আমি সবটা করতে পারি। ওর সাপোর্ট না থাকলে আমি পারতাম না। কারণ অত বড় হাঁড়িটাকে গ্যাসের ওপর তোলা, চাল আনা, মাছ আনা, A to Z ওই করে থাকে। এবং ওই স্কুটি নিয়ে রাত্রি 11টার সময় চলো গো হসপিটালে, ওই নিয়ে যায় সব জায়গায়। আজকের মতো আমরা এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ, এইভাবেই থাকবেন পাশে। ইতিকথার রাসো চ্যানেলে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। আবার একদিন ফিরে আসবো, আবার একটা নতুন এপিসোড নিয়ে। আবার দিদিকে যদি কেউ সাহায্য করতে চাও, আমি কমেন্ট বক্সের নিচে আমি দিদির প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবো, সরাসরি যোগাযোগ করতে পারো। যার যেমন ইচ্ছা দিতে পারো, দিদিকেই দিতে হবে এমন নেই, এরকম আশেপাশে আপনারা নিজেরাও করতে পারেন। কিন্তু ভালো থাকুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন, সমাজকে ভালো রাখুন, এই বলে শেষ করছি। নমস্কার।